This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে বিষয় হচ্ছে শর্ত। একটু শর্তটা বুঝিয়ে বলি। ধরুন দু ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা, বিবাদ চলছে দু ভাইয়ের মধ্যে। হঠাৎ এক ভাই বলে বসলেন যে বাড়ির ওই অংশটুকুই আমার চাই, তারপরে আমি আলোচনায় বুঝবো। হয় কখনো? হয় না তো। বা ধরুন পাকিস্তানের সাথে পাকিস্তান অধিকৃত কাশ্মীর আর ভারতের কাশ্মীর এই নিয়ে বিবাদ। এবার পাকিস্তান বলল না, আগে আমার অংশটা আমাকে রেখে দিয়ে তারপরে তুমি আলোচনায় বসো। অর্থাৎ শর্ত আরোপ করে কোনো আলোচনা কখনো হয় না। এরকমই এই আলোচনা ডাক্তারদের সাথে, জুনিয়র ডাক্তারদের সাথে রাজ্য সরকারের আলোচনা ভেস্তে দেওয়ার জন্য আগে থেকেই নানান শর্ত আরোপ করা হচ্ছে। এই শর্ত আরোপের পেছনে কারা কলকাঠি নাড়ছে, কি করছে, সবই আমরা বলবো আজকে। কারণ এই যে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা অবস্থান এবং কর্মবিরতি, এর ফলে বহু মানুষ কিন্তু তার এফেক্টেড হচ্ছেন, বহু মানুষ মারা গিয়েছেন। 23-24 জন মানুষের মৃত্যুর খবর এখনো পর্যন্ত এসেছে। আবার তাদেরই সিনিয়র ডাক্তাররা বলছেন মন্তব্যের তীব্র নিন্দা করছে। এক শ্রেণীর ডাক্তার আছেন, তারা এই আন্দোলনটা যাতে চলে দীর্ঘদিন ধরে তার জন্য সব ব্যবস্থা করছে এবং যত রকম হাওয়া দেওয়া, গ্যাস খাওয়ানো সব চলছে। মুশকিলটা হচ্ছে যে তারা আদতে কিন্তু জুনিয়র ডাক্তারদের ভবিষ্যৎটাই অন্ধকারে ঠেলে দিচ্ছে। দেখুন, এর আগে জুনিয়র ডাক্তারদের কতগুলো শর্ত ছিল, শর্তগুলো আমরা আপনাদেরকে একটুখানি দেখাতে চাই। প্রথম শর্ত যেটা ছিল জুনিয়র ডাক্তারদের, সেটা হচ্ছে যে তিলোত্তমা ধর্ষণ ও খুনে রোগীদের দ্রুত খুঁজে বের করতে হবে, অপরাধের উদ্দেশ্য সামনে আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা ছিল প্রথম শর্ত। শর্তের শুরুতেই বলা হচ্ছে যে তিলোত্তমা ধর্ষণ এবং খুনে দোষীদের দ্রুত খুঁজে বের করতে হবে। কে বের করবে? রাজ্য সরকার। কে বের করবে? মুখ্যমন্ত্রী। কে বের করবে? স্বাস্থ্য ভবন? কোনোটাই না, বের করবে সিবিআই। অথচ শর্ত আরোপ করা হচ্ছে রাজ্য সরকারের উপর। বলা হচ্ছে যে অপরাধের উদ্দেশ্য সামনে আনতে হবে এবং দোষীদের চরম শাস্তি দিতে হবে। আমরা প্রত্যেকেই এটা চাই, প্রত্যেকেই চাই যে দ্রুততার সাথে তদন্ত শেষ হোক, দ্রুততার সাথে বিচার হোক এবং দোষী বা দোষীদের চূড়ান্ততম শাস্তি, সবচেয়ে বড় শাস্তি যদি কিছু থাকে সেটা দেওয়া হোক। আমরা তো সকলেই চাই। এইটা শর্ত কাকে দিচ্ছে? রাজ্য সরকারকে। অথচ রাজ্য সরকার না তদন্ত করার মালিক, না বিচার করার মালিক। বিচার করবে সুপ্রিম কোর্ট, তদন্ত চলছে সিবিআই এর হাতে তদন্ত। অথচ শর্ত আরোপ করা হচ্ছে রাজ্য সরকারকে। অর্থাৎ শর্ত আরোপ করে আলোচনাটা যাতে ভেস্তে যায় তার ব্যবস্থা করা হচ্ছে। দ্বিতীয় শর্তের কথা আপনাদেরকে বলি। দ্বিতীয় শর্ত ছিল তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি সত্যি সত্যি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকে এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়ে থাকে, তাহলে আজকে মাসখানেক হতে চলল সিবিআই কি ঘোড়ার ঘাস কাটছে? সিবিআই এটা তদন্ত করে বার করতে পারলো না কে বা কারা তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে বা লোপাট করেছে, এবং লোপাট করে থাকলে তাদেরকে কেন সিবিআই হেফাজতে নেওয়া হচ্ছে না? এই যে সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে আর্থিক প্রতারণা মামলা রুজু হয়েছে, খুনের মামলা না, ধর্ষণের মামলা না, তাকেও নিজেদের হেফাজতে নিতে চায়নি সিবিআই। এমনকি
যে ধরা পড়েছে অপরাধী, কলকাতা পুলিশ একমাত্র অপরাধীকে ধরেছে, সেই সঞ্জয় রায়কেও মানে যেদিনকে তার হিয়ারিং হচ্ছে সেদিনকে সিবিআই এর উকিলই উপস্থিত ছিল না। আদালত চাইলে তাকে জামিনও দিয়ে দিতে পারত। তার মানেটা কি? সিবিআই কি চাইছে যে প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যাক? সিবিআই কি চাইছে এটা যে অপরাধী ধরা পড়েছে, একমাত্র অপরাধীটি ধরা পড়েছে, সে অপরাধীও জামিন পেয়ে যাক? আদালতের তৎপরতায় জামিনটা হয়নি। যদি আদালত সেদিনকে চাইতো বা যিনি যে অপরাধ করেছে যে সঞ্জয় রায়ের উকিল যদি চাইতেন, তাহলে কিন্তু আদালত জামিন দিয়ে দিতে পারত। কি কাজ হচ্ছে, কি ধরনের কাজ হচ্ছে সিবিআই এর তরফে? সিবিআই এর এই গাফিলতি নিয়ে কেউ তো উচ্চবাচ্য করছে না, অথচ তারা রাজ্য সরকারকে বলছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে। রাজ্য সরকার কি শাস্তি দেওয়ার মালিক? শাস্তি তো দেবে আদালত, আর তদন্ত করে প্রমাণ করবে তো সিবিআই। অথচ রাজ্য সরকারের ঘাড়ে আপত্তি ফেলে দেওয়া হচ্ছে। তৃতীয় আপত্তি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। বিনীত গোয়েল খুনের সাথে জড়িত, এরকম তথ্য প্রমাণ পাওয়া যায়। বিনীত গোয়েল সত্যের অপলাপ করেছেন, এমনও তথ্য প্রমাণ পাওয়া যায়। বিনীত গোয়েল তিনি অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন, এমনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তাহলে বিনীত গোয়েল সরবেন কেন? বিনীত গোয়েল সরলে অনেক বাঘা বাঘা বড় বড় যারা টিভিতে বসে ডাক্তারি করে বা ডাক্তার সে হয়ে টিভিতে বিভিন্ন বিষয়ে বিশারদ হয়ে যারা টিভিতে বসেন, তাদের অনেকের অসুবিধে হয়ে যাবে। বিনীত গোয়েল তাকে অপসারণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের বিষয়। এই বিষয়ে ডাক্তার কেন, উকিল কেন, খেলোয়াড় কেন, চিত্রতারকা কেন, আমরা সাংবাদিকেরা কেন, কেউ এই বিষয়ে সরকারকে বাধ্য করতে পারি না যে অমুক লোককে সরিয়ে দাও, তমুক লোককে সরিয়ে দাও। এরপরে আরো ডিমান্ড আছে। চতুর্থ ডিমান্ড, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা তো করতেই হবে, এবং এটা সুপ্রিম কোর্টও বলেছে। শুধু পশ্চিমবঙ্গ সরকারকে বলেনি, সারা দেশের রাজ্য সরকারকে বলেছে যে এই যে চিকিৎসা বা চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত সংশ্লিষ্ট রাজ্য সরকারকে করতেই হবে। এবার করতে তো হবে, কিন্তু এটা তো একদিনে সম্ভব না। যেমন পঞ্চম দাবি ছিল মেডিকেল কলেজগুলোতে ভয়মুক্ত পরিবেশ গড়তে হবে। মেডিকেল কলেজগুলোতে কিসের ভয়, কাদের দ্বারা ভয়, এটা কিন্তু উল্লেখ করা হচ্ছে না। কোনো ডাক্তার বা কোনো জুনিয়র ডাক্তার বলছে না যে অমুক লোকের দ্বারা আমরা ভয়ে ভীত হয়ে আছি, অমুক লোকের দ্বারা আমরা সবসময় ভয়ে কাঁটা দিয়ে আছি, বা অমুক লোকজন বা অমুক পার্টির লোকজন আমাদের ভয় দেখাচ্ছে, এমনটা কিন্তু তারা বলেনি। একটা বায়বীয় চিন্তা ভাবনা তারা সামনে রেখেছে যে ভয়মুক্ত পরিবেশ করতে হবে। হ্যাঁ, ভয়মুক্ত পরিবেশ সারা দেশে করতে হবে, সারা দেশে করতে হবে। যে মুসলমান গরুর মাংস খাচ্ছেন তাকেও ভয়মুক্ত হতে হবে, কারণ তার গরুর মাংস খাওয়াটা অধিকারের মধ্যে পড়ে। যে লোক ট্রেনে সফর করছেন টিকিট নিয়ে, বৈধ টিকিট নিয়ে, তিনি যদি তার নিজের সিটে বসতে না পারেন এবং তাকে যদি কেউ ভয় দেখিয়ে উঠিয়ে দেয়, সেইটাও ভয়মুক্ত করতে হবে। সারা দেশের মানুষকে ভয়মুক্ত করা প্রত্যেকটি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কর্তব্য। এইরকম উদ্ভট উদ্ভট কিছু দাবি তারা রেখেছেন, ভালো কথা। এবার মুখ্যমন্ত্রী বারবার তাদেরকে ডাকছেন, এসো তোমরা আলোচনায় বসো। চিঠি পাঠানো হচ্ছে, সেই চিঠিতে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ডিয়ার স্যার কেন বলা হয়েছে, ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম কেন বলা হয়নি, এই নিয়ে আলোচনা প্রথমে ভেস্তে গেল। ভাবুন, একটা ম্যাডাম শব্দ ইউজ না করার জন্য আলোচনা ভেস্তে দেওয়া হলো। আসলে আলোচনাটা ভেস্তে দেওয়াই কাজ। আচ্ছা, তারপরে যদি বা তারা চাপে পড়ে গেল, বারবার মুখ্যমন্ত্রী তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন, এসো তোমরা আলোচনা করো, কারণ আলোচনা ছাড়া কোনো মানে সমস্যারই সমাধান হয় না। আলোচনা করতে যাওয়ার আগে তারা আরো কিছু শর্ত রাখলো। কি শর্ত রাখলো? প্রথম শর্ত হচ্ছে স্বাস্থ্য সচিবকে সরতে হবে, স্বাস্থ্য শিক্ষা সচিবকে সরতে হবে, এরকম একাধিক সরকারি পদাধিকারীদের সরিয়ে দিতে হবে, এটা তাদের শর্ত। দ্বিতীয় শর্ত, যে মুখ্যমন্ত্রী আলোচনায় 5-10 জনকে ডেকেছিলেন, তারা বলছেন না আমরা 30 জন যাব। বেশ, 30 জন যাবে। আবার শর্ত, এই যে আলোচনা হবে সেটা ওপেন ফোরামে হবে, অর্থাৎ কোনো ক্লোজ ডোর হবে না, বন্ধ দরজায় হবে না, লাইভ টেলিকাস্ট করতে হবে। ভাবুন,
লাইভ টেলিকাস্ট কাকে দিয়ে করতে হবে সেটা আপনারা না বললেও বুঝতে পারছেন যে কারা কারা কোন কোন চ্যানেল লাইভ টেলিকাস্টের জন্য তাদের মন পছন্দ সেটা নিশ্চয়ই তারাও ঠিক করে দেবেন। এর আগেও আমরা দেখেছি। যাকে সে কথা, আমরা এই যে এত শর্ত রেখে আলোচনায় বসা, সেই যে প্রথমে আপনাদেরকে বললাম দু ভাইয়ের ঝগড়া হচ্ছে, এক ভাই বলল বাড়ির এই অংশটা আমার লাগবেই, তারপরে তুমি আলোচনা করো। এভাবে হয়? কোনো শর্ত রেখে কোনো আলোচনা কি সম্ভব? আমরা আসবো এসব নিয়ে, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আমরা বিরতির পর ফিরে এলাম আপনাদের কাছে। আমরা এই যে শর্ত পর শর্ত, একটার পর একটা শর্ত দিয়ে আসলে মূল আলোচনাটাকেই ভেস্তে দেওয়ার যে চক্রান্ত, এটার পেছনে যারা কলকাঠি নাড়ছেন তাদের খুঁজতে বেরিয়েছিল। আমরা আগামীকাল যে অনুষ্ঠানটা দেখাবো, যে গৌরী সেন কারা, এই যে একটা আন্দোলন চলছে মাসখানেক ধরে, এই আন্দোলনের ফান্ডিং কারা করছেন, কেন করছেন, সেই নিয়ে আগামীকাল সকালে একটা বিশেষ অনুষ্ঠান দেখাবো, দেখতে ভুলবেন না। তবে এই যে শর্তের পর শর্ত দিয়ে আন্দোলনটাকে দীর্ঘায়িত করা হচ্ছে, এর ফলে লাভটা কার হচ্ছে? লাভ হচ্ছে সেই সব ডাক্তারবাবুদের যারা নার্সিংহোম চালান। খবরে প্রকাশ 40% রুগী বেড়েছে প্রাইভেট হসপিটাল আর নার্সিংহোমে। ভাবুন তার মানে কি অবস্থা চলছে। এবার এইখান থেকেই উত্তরণ ঘটাতে হবে, রাজ্য সরকারকে সদিচ্ছা দেখাতে হবে। রাজ্য সরকার দেখিয়েছে, এসব আলোচনায় বসো, তোমাদের সাথে সমস্ত আলোচনা করছি, ভালো কথা। কিন্তু আলোচনাটাকে ভেস্তে দেওয়ার জন্য শর্তের পর শর্ত আরোপ করা হচ্ছে। এই শর্তের পর শর্ত আরোপ করার মানেই হচ্ছে গিয়ে যে আলোচনাটাকে ভেস্তে দেওয়া। প্রথম যে শর্ত, মানে একেবারেই যেটা মেনে নেওয়া যায় না, সেটা হচ্ছে সরকারি পদাধিকারীরা কে কোথায় সরবেন বা তারা তাদেরকে সরিয়ে দেওয়া হবে কেন, এই প্রশ্নটা উঠছে কেন? তারা বলতে পারেন যে হ্যাঁ, বিনীত গোয়েলের এই আচরণ আমাদের খারাপ লেগেছে, এই আচরণ তাকে শোধন করতে হবে। স্বাস্থ্য সচিবের এই আচরণ সঠিক নয়, সেটাকে পরিমার্জন করতে হবে, এটা বলতে পারে। সরিয়ে দিতে হবে। সরকার তার কর্মচারীদের কাকে কোথায় রাখবে সেটা কি ডাক্তাররা ঠিক করে দেবে, না উকিলরা ঠিক করে দেবে, না আমরা সাংবাদিকেরা ঠিক করে দেবো? এটা তো সম্পূর্ণভাবে মানে সরকারের জুরিসডিকশন, সরকার ঠিক করবে। হ্যাঁ, তাদের পারফরমেন্সে কোনো গলতি দেখা গেলে সেটা যদি আঙুল তুলে দেখানো যায়, দেখুন পারফরমেন্সে এই গলতি, বিনীত গোয়েল এই গলত কাজটা করেছেন। বিনীত গোয়েল কি গলত কাজ করেছেন এখনো পর্যন্ত দেখানো যায়নি, কিন্তু হ্যাঁ, এক বজ্ঞা কথা, বিনীত গোয়েলকে সরাতে হবে। কেন কেন সরাতে হবে বিনীত গোয়েলকে? কারণটা কি? বিনীত গোয়েল ধর্ষণে যুক্ত? বিনীত গোয়েল প্রমাণ লোপাটের চেষ্টা করেছে? এর প্রমাণ কোথায়? প্রমাণহীন ভাবে কাউকে এইভাবে সরকারকে চাপ দিয়ে সরিয়ে দেওয়া, কালকে তো বলবে অমুক মন্ত্রীকে সরিয়ে দাও, পরশু বলবে তমুক লোককে সরিয়ে দাও, তারপরের দিন বলবে দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এইভাবে কি হয় নাকি? এরকম শর্ত আরোপ করে কোনোদিন কোথাও কোনো আলোচনা টিকেছে? কিন্তু এরা তাই করছে। কারণ একটাই, যে আন্দোলনটাকে দীর্ঘায়িত করা, 2026 পর্যন্ত নিয়ে যাওয়া। একজন চিত্রাভিনেত্রী তো বলেই দিয়েছেন এরপরে আরো একটা আন্দোলন হবে, তারপর আরো একটা আন্দোলন হবে, 2026 পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই দিয়েছেন। মুখ ফসকে বলে দিলেও কথাটা তো বেরিয়ে গেছে। আন্দোলন চলুক, মানুষের স্বার্থে আন্দোলন চলুক। যে আন্দোলনের ফলে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, সে আন্দোলনকে জনস্বার্থবাহী কি করে বলবো? আমরা বুঝতাম ডাক্তারবাবুরা তাদের কাজকর্ম চালিয়ে আন্দোলন করছেন, আমরা নিঃসন্দেহে একদম 2 হাত তুলে যেভাবে প্রথম দিকে সমর্থন করেছি ডাক্তারবাবুদের, সেভাবেই করতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডাক্তারবাবুরা আন্দোলন চালাচ্ছেন প্রাইভেট হসপিটাল আর নার্সিং হোমগুলো ফুলে ফেপে ওঠার জন্য।
তখন খারাপ লাগছে। আমরা যখন দেখছি এই ডাক্তারবাবুরা আন্দোলন চালাচ্ছেন শুধুমাত্র কর্মবিরতি করে রুগী মারার জন্য, তখন তার বিরোধিতা করতেই হয়। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। কালকের অনুষ্ঠানটা দেখার আমন্ত্রণ আগে থেকেই জানিয়ে রাখলাম। যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখেন, চোখ রাখবেন আগামীকাল সকাল 8টায় বিশেষ একটা অনুষ্ঠান। এই অশৌচের গৌরী সেন কারা, এই যে রাজ্য জুড়ে অশৌচ পালনের ডাক দেওয়া হয়েছে, এই অশৌচ পালনের খরচ কারা যোগাচ্ছে, কেন যোগাচ্ছে, তার একটা বিস্তারিত একটা অনুসন্ধানমূলক অনুষ্ঠান আগামীকাল সকাল 8টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।